Investment accounting. Now I'm coming to the next page. The meaning of investment accounting. Investment means there is meaning of investment accounting. Okay. Investment means to spend money outside the business in order to earn. স্যার দেখতে পাচ্ছি না। Not visible to you. Okay, okay, নো স্যার। okay, okay, okay. Now it is visible. দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। এখনো অ্যাডমিট করতে চাইছে মনে হয়। যাকে এটাকে আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। একজন অ্যাডমিট হতে চাইছে। হয়ে গেছে। এখনো অ্যাডমিট হতে চাইছে। তোরা একটু পরের দিন থেকে একটু টাইম টু টাইম জয়েন করে যাস, নাহলে আমার ক্লাসটা নিতে প্রবলেম হবে। তো এটা একটু মাথায় রেখে, তো আমি ওর স্ক্রিনটায় যাচ্ছি। দেখ দেখা যাচ্ছে কিনা দেখ, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এক মিনিট, এক মিনিট, এক মিনিট একটু ওয়েট কর, আমি সিএসসির কথা বলে আসছি, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার আছে? আমার ফোন নাম্বারটা নিয়ে নে, আমি ক্লাসের মধ্যে রয়েছি। ফোন নাম্বার আছে তোমার? ওকে, আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে স্যার দেখা পাচ্ছিস? যাচ্ছে। হ্যাঁ, দেখা এবং ইয়েস শোনা স্যার। দুটোই যাচ্ছে, তাই তো? ওকে ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। ওই একটু ইমার্জেন্সি হয়ে গেছিলো, সেই জন্য আমাকে একটু উঠতে হয়েছিল। ঠিক আছে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং, তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিংয়ে টাইপ অফ ইনভেস্টমেন্ট, মানে আমাদের একটা বিজনেস কনসার্ন যেটা থাকে, বিজনেস কনসার্ন তাদের নিজস্ব কারেন্ট বিজনেস ছাড়াও অন্যান্য জায়গায় টাকা ইনভেস্ট করতে পারে, সেগুলো স্পেশালি হতো আদার্স কোনো কোম্পানি শেয়ার, বন্ডস, ডিবেঞ্চার, এখানে তারা টাকাটা ইনভেস্ট করে।
এবং ইনভেস্ট করার পরে সেক্ষেত্রে কি হয়, সেখানে দুটো টাইপের ইন্টারেস্ট পেতে পারে, মানে ইনভেস্টমেন্টের এগেনস্টে ইন্টারেস্ট পেতে পারে। এখানে দেখ আমি দিয়েছি ইনভেস্টমেন্ট আর মেড ইন টু ওয়েজ। ইনভেস্টমেন্টটাকে আমরা দুটো ভাবে আমরা ইনভেস্টমেন্টটাকে করতে পারি। একটা হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট। সেটা হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট মানে আমি কোনো বিজনেস পারপাসে রেগুলার বিজনেসের ইনকামের জন্য আমি ট্রেড ইনভেস্টমেন্ট করতে পারি। সেখানে যেমন ডেফিনেশন দেওয়া আছে, the investment which are made permanently for the regular income outside the business is known as trade investment. These are treated as fixed assets. That is why it is, if this type of investment are sold at a profit, on such sale of investment is transferred to capital reserve account and not to profit and loss account. আরেকটা সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে তো মার্কেটেবল সিকিউরিটিজ। মার্কেটেবল সিকিউরিটিজ এর ক্ষেত্রে সামটাইমস a business wants to invest its idle cash, মানে বিজনেসে যে ক্যাশটা এমনি ভাবে পড়ে আছে কোনো জায়গায় কাজে লাগছে না, সেটাকে টেম্পোরারি বেসিসে সেই টাকাটাকে কোনো জায়গায় ইনভেস্ট করা হয়। তো সেখানে বলছি সেটা, এখানে বলছে সামটাইমস দ্য বিজনেস ওয়ান্টস টু ইনভেস্ট ইটস আইডল ক্যাশ purely on a temporary basis. Of course, if the rate of earning is higher than the cost of capital, this type of investment is known as marketable securities, which is treated as current assets. That's why the profit on sale of such investment is transferred to profit and loss. মানে দুটো ব্যাপার আমার থাকবে, যে যদি ট্রেড ইনভেস্টমেন্ট করি তার তো মানে ইনভেস্টমেন্ট আমি কিনলাম, কিনে আবার বিক্রি করলাম, তো এটা কন্টিনিউ রাখবো এরকম ব্যাপার নেই, যে আমার ইনভেস্টমেন্ট আমি কিনলাম আবার ইনভেস্টমেন্ট বিক্রি করলাম, এরকম ভাবে আমার প্রফিট আর্ন হতে পারে। সেই প্রফিটটা আমার কোথায় ট্রান্সফার হবে সেটা এখানে বলা হয়েছে। তারপরে আসছে এখানে দেখ আমরা দেখিয়েছি এগেইন মার্কেটেবল সিকিউরিটিজ আর টু টাইপস। একটা হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ইন্টারেস্ট বিয়ারিং। আমি যে টাকাটা ইনভেস্ট করলাম কোন জায়গায় ইনভেস্টমেন্ট, হ্যাঁ বল, হ্যালো বল, আপনার ভয়েসটা ক্লিয়ার কোন জায়গাটা বল। না স্যার, আপনি যে বলছিলেন ওটা কিছু ভালোভাবে শোনা যাচ্ছিল না। আচ্ছা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? सर अभी सुनाई दे হ্যাঁ रहा है, এখন আছে। सुनाई दे रहा था ठीक कुछ है। दिया। अब ठीक है, ওকে ওকে ওকে। তো আমি তাহলে আবার আগের স্লাইডটা একটু যাচ্ছি। এখানে দুটো টাইপের ইনভেস্টমেন্ট আমরা করতে পারি, একটা হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট হতে পারে, মানে ওয়ান ইজ ট্রেড ইনভেস্টমেন্ট, দেখ এখানে দেখাচ্ছে স্লাইডে, আর একটা হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিজ হিসেবে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। এই দুটো টাইপ এখানে বলা আছে, ওখানে আমার ডিটেলসটা দিয়ে দিয়েছি যে কোনটাকে আমরা ট্রেড ইনভেস্টমেন্ট বলবো আর কোনটা আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট না। মানে ট্রেড ইনভেস্টমেন্টটা যেটা বলছে ওরা পার্মানেন্ট অর রেগুলার ইনকাম অফ দ্য আউটসাইড অফ দ্য বিজনেস, মানে এটাতে পার্মানেন্ট অর রেগুলার ইনকামের জন্যই আমি ইনভেস্টমেন্টটা করছি। আর মার্কেটেবল সিকিউরিটিজ যেটা যেখানে আমি করছি আমার বিজনেসে কিছু আইডল ক্যাশ পড়ে আছে, যে ক্যাশটা আমার কোনোভাবে কাজে লাগছিল না, আমি টেম্পোরারি বেসিসে সেই ক্যাশটাকে আমি বাইরে কোনো জায়গায় আমি ইনভেস্ট করলাম এবং সেখান থেকে আমার রিটার্ন আসবে। সেই রিটার্নটাকে আমরা কোথায় ট্রিটমেন্ট করব সেটা এখানে বলা আছে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অ্যান্ড নট টু ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ক্যাপিটাল রিজার্ভে কোনটা আমরা ট্রান্সফার করব, কোন প্রফিট? ট্রেড ইনভেস্টমেন্টের যে প্রফিটটা সেটা ক্যাপিটাল রিজার্ভে যাবে। আর মার্কেটেবল সিকিউরিটিজ থেকে যে প্রফিটটা হবে, মানে আমি পারচেস সেল করলে তো আমার প্রফিট হবে। ধর আমি একটা বিল্ডিং কিনলাম বা বাড়ি কিনলাম, তো কিনে সেটাকে যদি বিক্রি করি তাহলে হয় আমার প্রফিট হবে নাহলে লস হবে। সেই প্রফিট বা লসটাকে কোথায় আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে হবে সেটা আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 13-এ সেটা ডিটেল এক্সপ্লেনেশন আমাদের দেওয়া আছে। আর এখানে যেটা বলেছে এই স্লাইডটা যেটা দেখাচ্ছে সেটা যে মার্কেটেবল সিকিউরিটিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস, মানে যেখানে তুই যে টাকাটা ইনভেস্ট করছিস সেখানে ইন্টারেস্টের রেটটা ফিক্স থাকবে, আইদার সেটা 5% হতে পারে, 6%, 10%, 12%, 15% রিটার্ন তো পার্মানেন্টলি পাবি। মানে মানে তুই যত টাকা ইনভেস্ট করছিস, ধর আমি 100 টাকা যদি ইনভেস্ট করি, 100 রুপিস যদি আমি ইনভেস্ট করি তাহলে আমাকে 12 রুপিস করে আমার অ্যানুয়ালি তার থেকে রিটার্ন আমার আসবে। এই 12 রুপিস অ্যানুয়াল রিটার্নটা আমার সেটা হয়তো 6 মাসে মানে 6 মান্থ পর পর আমাকে সেটাও দিতে পারে টাকাটা, বা একদম এন্ড অফ দ্য ইয়ারে টাকাটা আমাকে পেতে পেতে পারে, এরকম ভাবে
বলা আছে সেটা এখানে দেখ স্পেসিফাই করেছি আমরা যে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ মিন হোয়ার the rate of return is fixed, say 10%, 12%, and 15%. The return of income, such securities usually falls due on uh, certain specific dates, either 30th June বা 31st December হতে পারে বা 31st March হতে পারে বা তোর 30th সেপ্টেম্বর হতে পারে, 6 মাস পর পর টাকাটা রিটার্ন হতে পারে। সেগুলো কি গভর্নমেন্ট বন্ড বা এগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট ধর আমাকে বলে দিল 10% গভর্নমেন্ট বন্ড, এই যে এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে 10% গভর্নমেন্ট বন্ড। 10% গভর্নমেন্ট বন্ড মানে হচ্ছে যে আমি গভর্নমেন্টের ঘরে যে টাকাটা ইনভেস্ট করব তাতে যে টোটাল অ্যামাউন্টটা যেটা থাকবে তার উপর 10% আমি ফিক্সড আমি রিটার্ন পাবো, সেটা এখানে বলা হচ্ছে, দ্যাট ইজ ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। আর আরেকটা হয় হচ্ছে যেটা ভ্যারিয়েবল ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস, সেটার ক্ষেত্রে কি হবে, ইন্টারেস্টের রেটটা চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে ডিপেন্ড করবে এখানে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কিভাবে আমি ইনভেস্টমেন্টটা করছি, আমি ফিক্সডে করছি না হচ্ছে ভ্যারিয়েবলে করছি। আচ্ছা, এই স্লাইডটা দেখ আমাদের দেখাচ্ছে ইচ ইনভেস্টমেন্ট ইজ হেডেড উইথ দ্য নেম অফ দ্য সিকিউরিটি। মানে আমি যখন কোনো একটা ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট খুলতে চাইবো, মানে আমাদের স্পেশালি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং যে চ্যাপ্টারটা আমরা করছি, তো এখানে আমাদের তো একটা অ্যাকাউন্ট করতে হবে। তো সেই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিংটা আমরা কিভাবে করব সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে। ইচ ইনভেস্টমেন্ট ইজ হেডেড with the name of the security and at the same time give the rate of interest or dividend and the date which payable, otherwise fix such rate and dates are also to be mentioned. আমি আজকে তোদেরকে তো অঙ্ক শেখাচ্ছি না, আমি আজকে তোদেরকে মেনলি থিওরিটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোদের কি হবে, পরের দিন অঙ্কগুলো করতে গেলে, এবং তোরা সবাই নিশ্চয়ই খাতা সামনে রেখেছিস, আমি কতগুলো পয়েন্ট বলবো এই আমার স্লাইডগুলো কমপ্লিট হলে, তখন তোরা ইয়ে করবি। এই দেখ আমি পরের যে ফরম্যাটটা দেখাচ্ছি, যে দ্য রুলিং অফ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, মানে এইরকম ভাবে আমাদের একটা ছক কাটতে হবে, যেরকম আমাদের অ্যাকাউন্টসে বিভিন্ন টাইপের ছক কাটি। লেজার অ্যাকাউন্ট, এটাও একটা লেজার অ্যাকাউন্ট, এবং লেজার অ্যাকাউন্টটা দেখ এখানে এইখানটা হচ্ছে মিডল পয়েন্ট, ওর ডেবিট ক্রেডিট দুটো সাইড আছে। ইন দ্য বুকস অফ, কোনো যে অর্গানাইজেশনের বইতে হচ্ছে তার নামটা সবার উপরে থাকবে। আর এখানে দেখ লিখেছে দেখ 12% গভর্নমেন্ট বন্ড অ্যাকাউন্ট। 12% গভর্নমেন্ট বন্ড অ্যাকাউন্ট মানে গভর্নমেন্টের ঘরে আমি যে টোটাল টাকাটা ইনভেস্ট করেছি সেটা ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ এর মধ্যে, এবং আমাকে অ্যানুয়াল রিটার্ন দেবে 12% করে। মানে আমি যদি 10,000 ইনভেস্ট করি তাহলে 10,000 এর 12% কত হবে, 1200। তাহলে আমি অ্যানুয়ালি মানে সারা বছরে টোটাল আমি 1200 পাবো। কিন্তু এবার দেখা যাচ্ছে হয়তো আমি 12% গভর্নমেন্ট বন্ডে যখন আমি ইনভেস্টটা করছি, সেটা হয়তো আমি কখনো কখনো কিনলাম, কখনো কখনো বিক্রি করছি। তো সেই যে কোন টাইমে কিনছি কোন টাইমে বিক্রি করছি তার টোটাল ডিটেলটা আমাকে এই অ্যাকাউন্টস এর মধ্যে দিতে হবে। মানে তোকে প্রথমত, আচ্ছা এখানে দেখ আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারেস্ট পেয়েবেল। এটা খুব মানে মানে খুব ইম্পর্টেন্ট জায়গা, যে ইন্টারেস্টটা কবে পেমেন্ট করছে। মানে আমাদেরকে যখন কোনো প্রবলেম সলভ করতে হবে, এই ইন্টারেস্ট পেমেন্টের ডেটটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। মানে এটা ইন্টারেস্ট পেয়েবল ডেটটা অবশ্যই লাগবে, কারণ ওই তারিখ যখনই আসবে আমাকে ট্রানজেকশনস গুলো আমাকে ডিফারেন্ট তারিখে দিতে পারে। ধর আমাকে মার্চে দিল কোনো একটা মার্চে ধর আমি কিনেছি, তারপরে দেখা গেল আবার মে মাসে গিয়ে বিক্রি করেছি, আবার জুন মাসে গিয়ে কিনেছি, আবার হয়তো নভেম্বরে গিয়ে আবার বিক্রি করেছি, আবার অক্টোবরে গিয়ে কিনেছি, আবার তারপরে দেখা যাচ্ছে ডিসেম্বরে গিয়ে বিক্রি করেছি। তো এই যে আমি পারচেস করছি বা সেল করছি, যে কোন কোন টাইমে করছি তার মধ্যেকার কিন্তু যদি এই ডেট দুটো আসে তখন কিন্তু আমাকে ইন্টারেস্ট দুটো ক্যালকুলেশন করতে হবে। এখানে ডেট দুটো দেখ মেনশন করা আছে, 30th সেপ্টেম্বর এবং 31st মার্চ। তার মানে এরা হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিচ্ছে, মানে ওরা বছরে দুবার করে এই ইনভেস্টমেন্টের ওপর ইন্টারেস্ট দিচ্ছে। এটা আমরা প্র্যাকটিক্যালি যখন অঙ্কটা করব আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এবং এখানে অ্যামাউন্টের জন্য দেখ তিনটে কলাম আমরা নিয়েছি। প্রথমে ফার্স্ট কলামটা আমার আছে ডেট, ডেবিট সাইডে দেখ ডেট, তারপর আছে পার্টিকুলার্স, তারপর লেজার ফোলিও এখানে দিয়েছে। এটা লেজার ফোলিও হবে না, এটা জার্নাল ফোলিও হবে, এটা মিসিং আছে। আচ্ছা, তারপরে দেখ একটা নমিনাল দেওয়া আছে, নমিনাল লিখতে পারি বা ক্যাপিটাল নমিনাল ভ্যালু লিখতে পারি এটাকে। তারপর একটা হচ্ছে ইন্টারেস্ট, INTEREST, INT এর পর দেখ ERST টা নিচে চলে গেছে। তাহলে প্রথমে একটা নমিনাল ভ্যালু দিতে পারি, তারপরে ইন্টারেস্ট, আর হচ্ছে প্রিন্সিপাল, তিনটে এখানে ভ্যালু দিয়েছে।
তো এটাকে আমরা একটুখানি চেঞ্জ করে নেব। আমরা নমিনাল করব, আর ক্যাপিটাল করব, আর একটা ইন্টারেস্টের করব। জাস্ট আমরা এই ছকটাকে একটু অল্টার করে নেব যাতে আমাদের ক্যালকুলেশন করতে প্রত্যেকটা জায়গায় যাতে কোনো অসুবিধা না হয়, এবং পরীক্ষা হলে দ্রুত আমরা করতে পারবো। যে কোনো সময় অঙ্কটা যখন আমরা করব খুব তাড়াতাড়ি অঙ্কটা আমরা নামাতে পারবো, সেই হিসাবে আমরা করব। তাহলে ডেবিট সাইডে আমার যা যা থাকছে সেম। এখান দিয়ে দেখ, ডেবিট সাইড হচ্ছে এখানে শেষ হয়ে গেল। তারপর আবার দেখ ডেট, পার্টিকুলার, লেজার ফোলিওটা জার্নাল ফোলিও হবে, নমিনাল, ইন্টারেস্ট, প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এই যে আমাকে তিনটে করে কলাম আমাকে বানাতে হবে। এখানে ডেবিট সাইডেও তিনটে আমার অ্যামাউন্টের কলাম হবে, ক্রেডিট সাইডেও তিনটে অ্যামাউন্টের কলাম হবে। এবার যখনই আমরা কিনবো কোনো জিনিস, মানে কোনো জিনিস বলতে ইনভেস্টমেন্ট যখন কিনবো, সেগুলো সব ডেবিট সাইডে আসবে। এখানে কি বলে লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট বলে। তার মানে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়াবে? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আর যদি সেল করি তাহলে কি হবে? যে কোনো একজন বল। আমি যখন পারচেস করছি তখন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আর যখন সেল করব তখন জার্নাল এন্ট্রি কি হবে? কেউ আনমিউট করে বল। স্যার হুম, বল। স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। ইয়েস, একদম ঠিক। অবশ্যই রিভার্স এন্ট্রি হবে। কিন্তু আমি যখন কিনবো কোনো একটা জিনিস, কেনার সময় আমাকে তার কস্ট কত পড়ছে, এবং তার ইন্টারেস্ট ক্যালকুলেশন, এবং তার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বলছে, মানে নমিনাল ভ্যালুটা, সেইটা আমাদের কিন্তু ক্যালকুলেশন করে তিনটে কলামে আমাকে বসাতে হবে প্রত্যেকটা পারচেসের ক্ষেত্রে এবং প্রত্যেকটা সেলসের ক্ষেত্রে। কিন্তু সেলসের ক্ষেত্রে আমাকে, ধর আমার একটা পারচেস হলে আমার পারচেসের এন্ট্রি এই তিনটেতে বসালেই আমার কমপ্লিট হয়ে যাবে। ভালো করে এই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রাখবি, অঙ্ক করার সময় আমাদের এটা কাজে লাগবে। যখন আমি পারচেস করছি, টু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমি তিনটে ঘরের অ্যামাউন্ট ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবো, এবং সেটা আমাদেরকে ওয়ার্কিং এ করতে হবে। এবং এই যে টাইপের প্রবলেমগুলো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এ, এর ওয়ার্কিংটা একটু বড় হয়। ওয়ার্কিংটা আমাকে করতেই হবে, মানে প্রত্যেকটা স্টেপের আমাকে, প্রত্যেকটা পারচেস, প্রত্যেকটা সেলসের আমাকে আমাকে এন্ট্রিগুলো আমাকে এখানে ওয়ার্কিং এ করে আলাদা করে তারপর আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমি যখন পারচেস করব তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এখানে তিনটে ঘরের ক্যালকুলেটেড অ্যামাউন্ট গুলো এখানে আমাকে বসাবো। আর সেলস যখন করব তখন বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যালকুলেটেড ভ্যালুগুলো এই ঘরে বসাবো। কিন্তু এই যে কিন্তুটা বললাম, তার কারণ হচ্ছে যে যখন সেলস করব তখন, যখন তুই কোনো একটা জিনিস কিনেছিলি কিন্তু এখন বিক্রি করছিস, তাহলে একটা জিনিস তো আমার হবে, হয় প্রফিট হবে নাহলে লস হবে, তাই তো? তাহলে প্রফিট বা লস যেটা হবে, সেই প্রফিট বা লসের ক্যালকুলেশনটাও আমাকে করতে হবে, এবং সেই প্রফিট বা লসটাও কিন্তু আমাকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এ দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? মানে আমি যখন পারচেস করছি তখন কিন্তু পারচেসের কস্ট, ক্যাপিটাল, কস্ট ক্যালকুলেশন করলাম, তার ইন্টারেস্ট ক্যালকুলেশন করলাম, তিনটে বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। কিন্তু যখনই সেলস করব তখন সেলসের এন্ট্রিটা তো হবেই, তার সাথে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সেলস করে আমার কত টাকা প্রফিট হলো বা লস হলো সেটাও আমাকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এ দেখাতে হবে। তাহলে আমি যখন পারচেস করব তখন একটা ওয়ার্কিং করলেই হবে, তাহলে সেলস যখন করব তখন কিন্তু আমাকে দুটো ওয়ার্কিং একসাথে করতে হবে। ক্লিয়ার? দেখ বোঝা গেল কিনা বল। আমরা যখন পারচেস করব আমাকে একটা ওয়ার্কিং করতে হবে, প্রতিটা পারচেসের জন্যই আমাকে ওয়ার্কিং করতে হবে। তাহলে পারচেসের ক্ষেত্রে একটা ওয়ার্কিং হবে, আর সেলস করলে আমাকে দুটো করে ওয়ার্কিং করতে হবে, একটা সেলসের জন্য আর একটা আমাকে করতে হবে সেটা কিসের জন্য, সেটা প্রফিট বা লস যেটা হবে সেটা ক্যালকুলেশনের জন্য আমাকে করতে হবে। এবার আমরা আসবো কয়েকটা জিনিসের মধ্যে। এই যে ভ্যারিয়েবল ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিসটা এখানে দেওয়া আছে, ওটা একটা পেজ মিসিং হয়ে গেছিল বলে এখানে চলে এসেছে। ভ্যারিয়েবল ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস মানে ডিফারেন্ট ইন্টারেস্ট আমার চলছে, কখনো 10%, নেক্সট ইয়ারে হয়তো 15%, তার বছরে 17%, কোনো বছর হয়তো 12% হয়ে যাবে, তখন সেটা ভ্যারিয়েবল ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস এর মধ্যে যাবে। এবার এখানে আমরা চলে আসছি যেটা ট্রানজাকশনস রিলেটিং টু দ্য ইনভেস্টমেন্ট। দেখ যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম সেটা এখানে দেখ বলছে যে পারচেস অ্যান্ড সেল অফ ইনভেস্টমেন্ট। তাহলে পারচেস অ্যান্ড সেল অফ ইনভেস্টমেন্ট যেগুলো হবে তার জন্য আমাকে কি কি ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি একটু আগে ডিসকাশন করে দিলাম তোদেরকে। আশা করি তোরা কিছুটা বুঝতে পেরেছিস, এবং প্র্যাকটিক্যালি অঙ্কটা হাতে না করে দেখালে জিনিসটা অতটা ভালো ক্লিয়ার হবে না, কিন্তু আমাদের ওই ফরম্যাটটাতেই আমাকে করতে হবে। নেক্সট আমি স্লাইডে আসছি, ওটাকে কন্টিনিউ করছে। The aforesaid investment maintained to the general ledger and real accounts in the few number of part
when they are substantial a separate investment ledger। এই যে আমরা যেটা করছি একটা সেপারেট ইনভেস্টমেন্ট লেজার অ্যাকাউন্ট, সেইখানে আমরা এটাকে পুট করছি। দেখ এইখানে ওইখানে যে তিনটে কলাম বলেছিলাম, এই জায়গাটাকে ভালো করে দেখ, তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এই যে নমিনাল, ইন্টারেস্ট আর এই প্রিন্সিপাল বা ক্যাপিটাল, মানে যে কোনো একটা লিখলেই হবে। আমরা যখন অঙ্ক করব তখন আমরা নমিনাল লিখবো, ইন্টারেস্ট একটা নেব আর একটা ক্যাপিটাল বলে লিখবো। ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে নমিনাল ভ্যালু একটা, একটা নেব হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল। আমাদের অর্ডারটা একটু চেঞ্জ করে নেবো, আমরা প্রথমে লিখবো নমিনাল, তারপরে কলামটা করব ক্যাপিটাল, তারপরে কলামটা করব ইন্টারেস্ট। তাহলে আমাদের ডেবিট সাইডে যে তিনটে কলাম হবে অ্যামাউন্টের, একটা হবে নমিনাল, একটা হবে ক্যাপিটাল, একটা হবে ইন্টারেস্ট। সিমিলারলি ক্রেডিট সাইডেও আমার হবে একটা নমিনাল, একটা ক্যাপিটাল, একটা ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাচ্ছি, এইখানে একটা জিনিস দেখ, একটা দেওয়া হয়েছে, কি দেওয়া আছে, ব্রোকারেজ। ধর তুই কোনো একটা ধর ফ্ল্যাট কিনতে চাইছিস, ফ্ল্যাট কিনতে চাইলে তুই যখন ফ্ল্যাট কিনতে চাইলি তোকে তুই কোনো ব্রোকারের কাছে গেলি, তা ব্রোকার কি করবে, তাহলে তোর থেকে টাকা নেবে। ধর একটা তুই 10 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবি, জানি না 10 লাখ টাকা ফ্ল্যাট এখন পাওয়া যায় কিনা, আমি নিজে কনফিউজড হয়ে যাবো। 20 লাখ টাকাই ধরি, আচ্ছা 20 লাখ টাকায় আমি একটা ফ্ল্যাট কিনলাম, 20 লাখ টাকা হয়ে যাবে মনে হয় ফ্ল্যাট, হ্যাঁ আচ্ছা 20 লাখ টাকা দিয়ে যদি একটা ফ্ল্যাট কিনি, সে সে ব্রোকার আমাকে বলল, বা দালাল যে ব্রোকার আছে সে বলল যে আপনি আমাকে 2% আমাকে কমিশন দিতে হবে ব্রোকারেজকে, মানে ব্রোকারকে আমাকে দিতে হবে। তাহলে তোর টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে? কেউ আনমিউট করে বলতে পারিস যে 20 লাখ টাকা আমাকে তো ফ্ল্যাটের জন্য তো দিতে হবে, আর ব্রোকারকেও আমাকে দিতে হবে, তাহলে আমাকে টোটাল কত টাকা দিতে হবে? 20 লাখের 2% করলে কত হবে? 40,000, 40,000। তাহলে 20 লাখ টাকা আমাকে পেমেন্ট করতে হবে, তার সাথে আরো কত টাকা দিতে হবে? 40,000 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে আমার ফ্ল্যাটের কস্ট কত দাঁড়াবে? কেউ একজন আনমিউট করে বল। Sir, 2,40,000. 20,40,000. 20,40,000, ইয়েস। তাহলে তাহলে আমরা যদি কোনো জিনিস কিনি, তাহলে সেই ব্রোকারেজ কস্টটা আমার যে জিনিসটা কিনছি তার সাথে আমি অ্যাড করে দেবো। তার মানে আমরা যখন পারচেসের এন্ট্রি গুলো করবো, এটাকে রিমেম্বার দিস পয়েন্ট, আমরা যখন পারচেসের এন্ট্রি করব, যদি কোনো ব্রোকারেজ আমাকে ক্যালকুলেশনের কথা বলা থাকে, তাহলে সেই ব্রোকারেজ কস্টটা কিন্তু ওটার সাথে আমার অ্যাড হয়ে যাবে। মানে ফ্ল্যাটের 20 লাখ প্লাস 40,000, দ্যাট ইজ 20,40,000। এবার উল্টোটা ভাব, তোর ফ্ল্যাট ছিল, তুই একটা ফ্ল্যাট তোর কাছে রয়েছে, এবার ফ্ল্যাটটা তুই বিক্রি করবি। সেই ফ্ল্যাটের দাম মনে কর 50 লাখ ধরলাম, 50 লাখের তোর ফ্ল্যাট। এবার তুই যখন বিক্রি করবি, তাহলে বিক্রি করতে গেলে কি হবে, বিক্রি করলাম যে 50 লাখ টাকা ছাড়া আমি ফ্ল্যাটটা বিক্রি করব না, এটা আমি ডিসিশন নিয়ে নিলাম যে আমাকে 50 লাখ টাকা দিতেই হবে, তাহলে আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করব। এবার একজন ব্রোকার এসে বলল তোকে, ঠিক আছে দাদা আপনার ফ্ল্যাটটা আমি বিক্রি করে দেবো, বা ম্যাডাম আপনার ফ্ল্যাটটা আমি বিক্রি করে দেবো, তোকে এসে বললো। তো বললে ঠিক আছে, দেখো ভাই আমাকে কিন্তু 50 লাখ টাকা আমাকে কিন্তু দিতে হবে। তা ব্রোকার ব্রোকার বললো যে ঠিক আছে আপনাকে 50 লাখ টাকায় বিক্রি করে দেবো, কিন্তু আমাকে 2% কমিশন দিতে হবে। তাহলে 50 লাখের 2% মানে কত? 1 লাখ টাকা। তাহলে তাহলে যে ম্যাডাম যে ফ্ল্যাটটা বিক্রি করলো, সে কত টাকা পাবে? যে কোনো একজন। স্যার 49 লাখ। ইয়েস, ভেরি গুড ভেরি গুড। কারণ ওকে হচ্ছে 50 লাখ টাকায় বিক্রি করেছিল, তাহলে বিক্রি করে কিন্তু 50 লাখ টাকাও হাতে পেলো না, কারণ ব্রোকারকে 1 লাখ টাকা দিতে হয়েছে। তাহলে নেট, তার মানে সেলস যখন করব, তাহলে ভালো করে খেয়াল কর, তাহলে পারচেজ যখন করব, ব্রোকারেজ বা আদার এক্সপেন্সেস যা থাকবে সেটা কিন্তু কস্টের সাথে অ্যাড হবে। ওকে, আমরা যখন অঙ্কগুলো করব তখন ব্রোকারেজ বা আদার এক্সপেন্সেস কি করব, যদি পারচেস করে অ্যাড করব, আর যদি সেলস করে তাহলে কি করব, সেলস অ্যামাউন্ট থেকে লেস করব। ক্লিয়ার? ক্লিয়ার টু অল? দেখ তোদের কাছে ক্লিয়ার হলো কিনা, পারচেস হল। Yes, sir. হ্যাঁ ভেরি গুড, একদম এক্সাম্পলটা ঠিক আছে বল। কারণ ইনভেস্টমেন্ট দিয়ে বললে একটু ঝামেলা করতো, ওই জন্য আমি ফ্ল্যাট বিক্রি করলাম, ফ্ল্যাট কিনলাম, তাহলে বুঝতে মাথায় রাখতে হবে পারচেসের সময় ব্রোকারেজ বা আদার এক্সপেন্সেস যা থাকবে অ্যাড হয়ে যাবে, আর সেলসের সময় ব্রোকারেজটা লেস হয়ে যাবে সেলিং অ্যামাউন্ট থেকে। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে এইগুলো কিন্তু আমরা, মানে এই পয়েন্টগুলোকে কিন্তু বেস করে আমাকে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, আমাকে দেখতে হবে
ফার্স্ট পয়েন্ট একটা, সেটা হচ্ছে কত পার্সেন্টে আমি টাকাটা ইনভেস্ট করছি। আমি যে ফরম্যাটটা দিয়েছিলাম ওতে কত পার্সেন্ট লেখা ছিল? 12%। তার মানে ইন্টারেস্টের রেটটা হচ্ছে ওই ওখান থেকে আমি পাবো যে 12% বন্ড, 10% বন্ড, 6% বন্ড, তার মানে হচ্ছে ইন্টারেস্টের রেটটা কিন্তু 6%। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাকে ইন্টারেস্ট ডিউ ডেট, মানে ইন্টারেস্টটা কবে পেমেন্ট করছি। যদি হাফ ইয়ারলি হয় তাহলে সেই ডেটটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, কারণ যখনই আমি ট্রানজেকশনস গুলো করতে থাকবো তখন কিন্তু ওই ইন্টারেস্ট পেয়েবলের ডেটটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, কারণ ওই তারিখটা আসলেই আমাকে ইন্টারেস্টের ক্যালকুলেশন করতেই হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে আমাকে ইন্টারেস্টের রেটটা কত হবে, আর ইন্টারেস্টটা কখন ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমাকে ডিপেন্ড করবে কোথায়, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে ইন্টারেস্টের ডিউ ডেট গুলো ওরা কবে দিয়েছে। যদি হাফ ইয়ারলি হয় মানে বছরে দুবার দিচ্ছে, ওই যেমন ওখানে ডেট দিয়েছিল তোর কি ছিল 31 মার্চ, আর একটা কি একটা ডেট ছিল তোদের ওই স্লাইডটায়, সেটা একটু দেখে নিবি, দুটো ডেট আছে। আচ্ছা, ব্রোকারেজ শিখে গেলাম। এরপরে আমরা আসছি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ইনভেস্টমেন্ট, পারচেস অফ ইনভেস্টমেন্ট, এটা তো আমরা তো আগেই করেছি, দরকার নেই। আচ্ছা, সেল অফ ইনভেস্টমেন্ট, তাহলে পারচেস অফ ইনভেস্টমেন্ট, সেল অফ ইনভেস্টমেন্ট কিন্তু আর বললাম না, কি করতে হবে না করতে হবে সেটা আমরা স্যার হ্যাঁ। স্যার স্যার বলছি যে যদি পারচেজ হয় তাহলে কস্টটা অ্যাড হবে না স্যার? কস্ট মানে ব্রোকারেজ বা হ্যাঁ, আদার brokerage। এক্সপেন্সেস, পারচেস হলে হ্যাঁ অ্যাড আর সেলস হ্যাঁ। হলে লেস, ব্যাস। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। এইখানে ওই পারচেস হ্যাঁ সেলের গুলো বলা আছে, 11 নম্বর স্লাইডে পারচেসে কি করতে হবে বলা আছে, আর 12 নম্বর স্লাইডে আমাকে দেখানো আছে সেল করলে কি হবে, যেটা আমি আলোচনা করলাম। নেক্সট আসছে আচ্ছা। এই যে প্রফিট অর লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, এটা কখন করতে হবে? আমরা যখন সেল করব তখন আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে পারচেস করলে আমার পারচেসের ক্ষেত্রে প্রফিট লস ক্যালকুলেশনের কোনো গল্প নেই, কিন্তু সেল করলে এই প্রফিট লস ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। ঠিক আছে, পারচেস করলে প্রফিট লসের ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, কিন্তু সেলস করলে প্রফিট লসটা ক্যালকুলেশন করতে হবে এবং আমাকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এ দেখাতে হবে। ক্লিয়ার? ভেরি গুড। স্যার। এইবার আসছে ব্যালেন্সিং অফ ইনভেস্টমেন্ট, সব ট্রানজেকশন মানে যতগুলো পারচেস ছিল, যতগুলো সেলস ছিল, যতগুলো ইন্টারেস্টের ডেট ছিল, সব করার পর আমাকে ফাইনালি, আমরা তো জানি যে লাস্টে গিয়ে আমাকে ব্যালেন্স করতেই হবে, কারণ আমরা তো জানি সব অ্যাকাউন্টের লাস্টে গিয়ে আমরা ব্যালেন্স করি। খালি ব্যালেন্স শিটের খালি ব্যালেন্স হয় না, ওটার দুটো টোটালটা খালি মিলে যায়, কিন্তু আদার্স যে অ্যাকাউন্ট গুলো করি ওগুলোতে। আচ্ছা, আমাকে কেউ বলবে ব্যালেন্সটা কত টাইপের হয়? How many types of balance in the accounting system? Anyone? Unmute yourself and tell me. কত টাইপের ব্যালেন্স হতে পারে? আমরা তো ট্রায়াল ব্যালেন্স করে এসেছি ছোটবেলায়, অনেক ছোটবেলায়, আমরা তখন অনেক ছোট, তখন ট্রায়াল ব্যালেন্স করেছি, তো তখন নিশ্চয়ই আমরা শিখেছিলাম। না, এতটাও ছোট ছিলাম না যে ভুলে যাব। তো কেউ আমাকে একটু বলুক, আমি একটু জানতে চাই যে ব্যালেন্সটা কত টাইপের হয়। মানে যে কোনো লেজার অ্যাকাউন্টে যে আমরা ব্যালেন্স করি, আমাকে ইনভেস্টমেন্টের ব্যালেন্সের কথা আমি কিন্তু বলছি না, আমি বলছি যে কোনো যে আমরা লেজার অ্যাকাউন্ট করি তাতে আমার ব্যালেন্স গুলো কত টাইপের হয়। একটা হয় ডেবিট ব্যালেন্স, আমরা জানি, তাই তো? ডেবিট ব্যালেন্স মানে টোটাল ডেবিট ইজ গ্রেটার দেন দ্য টোটাল ক্রেডিট, মানে টোটাল ডেবিট সাইডে আমার বেশি হয়েছে, মানে ডেবিট সাইডে টোটাল করে দেখলাম আমার 1 লাখ হয়েছে, আর ক্রেডিট সাইডে যোগ করে দেখলাম আমার টোটাল করে দেখলাম 80,000 হয়েছে, তাহলে ব্যালেন্স কত হবে? 20,000। তাহলে এই ব্যালেন্সটাকে আমরা বলি ডেবিট ব্যালেন্স। ওকে, আরেকটা তাহলে ক্রেডিট ব্যালেন্স হলে কি হবে? রিভার্স হয়ে যাবে, ক্রেডিট সাইডে 1 লাখ হয়েছে টোটাল, কিন্তু ডেবিট সাইডে টোটাল মনে করো 80,000, তাহলে যে ব্যালেন্সটা আসলো সেটাকে বলবো আমরা ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে ডেবিট বেশি, ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিট বেশি হয়েছে। আর একটা ব্যালেন্স, সেটা কি? এটা বলতে পারলে কলেজ খোলার পর তাকে আমি একটা ডেয়ারি মিল্ক খাওয়াবো, কত দামের সেটা বলছি না। ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স তো স্যার বললেন, আর একটা আবার বলছেন ব্যালেন্স, এটা কি বলছেন স্যার? এনিওয়ান? যে কেউ? ডেয়ারি মিল্ক? স্যার ডেবিট ক্রেডিট ব্যালেন্সই তো স্যার শুনেছি জীবনে, ছোটবেলা থেকেই তো তাই শুনে আসছে, আপনি বলছেন আর একটা ব্যালেন্স আছে, যে বলছেন স্যার?
কেউ বলবে? এবার মনে কর ডেবিট সাইডে 1 লাখ হয়েছে, ক্রেডিট সাইডেও 1 লাখ হয়েছে, তাহলে কি ব্যালেন্স হবে? ব্যালেন্স শিট। না না, ডেবিট আমি লেজার করছি। ডেবিট আচ্ছা। সাইডেও 1 লাখ হয়েছে, ব্যালেন্স শিটে তো ডেবিট ক্রেডিট থাকে না। ডেবিট সাইডে টোটাল করেছি 1 লাখ, ক্রেডিট সাইডে টোটাল করেছি 1 লাখ। তাহলে এটাকে আমরা বলবো নীল ব্যালেন্স। নীল মানে কোনো ফিগার আসেনি কোনো দিকে, নো ডেবিট নো ক্রেডিট। যেখানে ডেবিট ক্রেডিট নেই, আমাদের যেমন বলি না শূন্য, শূন্য যেটাকে আমরা বলি, মানে কোনো ফিগার আসে, দ্যাট ইজ নীল ব্যালেন্স। একটা ডেবিট ব্যালেন্স হয়, একটা ক্রেডিট ব্যালেন্স হয়, একটা নীল ব্যালেন্স হয়। আমি একা একাই খাবো তাহলে ডেয়ারি মিল্ক। আচ্ছা তোদের দেবো, দিয়েই খাবো বাবা। আচ্ছা পরের স্লাইডে আসি। ক্লিয়ার তো এটা? আমাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এর ব্যালেন্সটা করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এর ব্যালেন্স করার জন্য পণ্ডিতরা যারা আছেন তারা বিভিন্ন রকম সিস্টেম দেখিয়েছেন। আমি তোদেরকে যতগুলো সিস্টেম আছে তার মধ্যে থেকে ইজিয়েস্ট সিস্টেমে আমি শেখাবো, একদম সিম্পল সিস্টেম। মানে অত জটিলতায় যাব না, ক্রিটিক্যাল মেথডস গুলো ইউজ করবো না, কিন্তু সিম্পল ওয়েতে করা যাবে। এটা তোদেরকে ভেরি ইজি মেথডে তোদেরকে আমি ব্যালেন্সিং শিখিয়ে দেবো, অতএব চিন্তার কিছু নেই। ওকে আচ্ছা, এখানে দেখ কি বলেছে, নেক্সট স্লাইডে। when purchase and sale of investment are made just at the date of payment of interest, মানে এইখানে আমরা কি করব, মানে পেমেন্ট মানে ইন্টারেস্টের ডেটও দিয়েছে, বা 30 সেপ্টেম্বর ইন্টারেস্টের ডেট, আবার বলছে 30 সেপ্টেম্বর তো পারচেসও করেছে একটা বা সেল করেছে, তাহলে আমি কি করব সেটা এখানে বলা আছে। তারপরে নাম্বার এখানে হচ্ছে ইনভেস্টমেন্টের এন্ট্রিজ ইন দ্য বুকস অফ ইনভেস্টর, মানে যে ইনভেস্ট করছে তার, এই দেখ আমাকে যখন আমি কিনছি বা ইনভেস্টমেন্ট পারচেস, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, একটু আগে আমরা আলোচনা করেছি। তাহলে সেল করলে কি হবে, ইন্টারেস্টের জন্য কি হবে, সব এন্ট্রিগুলো এখানে দেখানো আছে। ঠিক আছে, এটা কন্টিনিউ করছে। এই যে হোয়েন ইনভেস্টমেন্ট আর অ্যাট এ প্রফিট, মানে ইনভেস্টমেন্টটা বিক্রি করে আমার যদি প্রফিট হয় তখন ডেবিট সাইডে আমাকে লিখতে হবে টু প্রফিট অ্যান্ড লস বলে, বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর লস হলে কি হবে বোঝাই যাচ্ছে, এটা তো আর বলতে হবে না, জাস্ট রিভার্স এন্ট্রি। বোঝা গেল? এটা অঙ্ক দিয়ে আমরা করব, আমাদের তো লেজারটা করতে হবে, তো সেখানে আমরা করব। আচ্ছা এবার একটা জিনিস তোদেরকে বলতে হবে, আমাদের যদিও টাইম শেষের দিকে চলে আসছে, যেহেতু আমাদের লিমিটেড করা আছে টাইম, আমি একটা জিনিস বলি, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাম ইন্টারেস্ট আর একটা কথা ইউজ হবে, এক্স ইন্টারেস্ট। কাম ইন্টারেস্ট আর এক্স ইন্টারেস্ট, শোনা যাচ্ছে? কাম ইন্টারেস্ট Yes, sir. এখানে, আচ্ছা কাম ইন্টারেস্ট আর এক্স ইন্টারেস্ট। কাম ইন্টারেস্ট যখনই থাকবে তার মানে হচ্ছে ইন্টারেস্টটা ও মানে যে ট্রানজ্যাকশনটা আমাকে দিচ্ছে তার মধ্যে ইনক্লুড করা আছে। তাহলে আমি যখন ক্যালকুলেশন বা ওয়ার্কিংটা করব তখন আমাকে ইন্টারেস্টটাকে লেস করতে হবে। কি বললাম বুঝছিস? কাম ইন্টারেস্ট থাকলে খাতায় ছোট করে নোট করে নে, কাম ইন্টারেস্ট থাকলে লেস করতে হবে। পারচেস বা সেল যখনই যাই করি, যার এন্ট্রি হবে, পারচেস বা সেলের যাই এন্ট্রি করব, কাম ইন্টারেস্ট থাকলে আমাকে কস্ট যখন ক্যালকুলেশন করব তখন সেখানে আমাকে লেস করতে হবে। কাম ইন্টারেস্ট মানে ইনক্লুড হয়ে গেছে, ইনক্লুডিং ইন্টারেস্ট। আর একটা হয় হচ্ছে আমাদের এক্স ইন্টারেস্ট, যখন আমাকে ট্রানজেকশনস গুলো দেবে তখন কিন্তু এই টার্মটা ইউজ করবে, কাম ইন্টারেস্ট পারচেস, কাম ইন্টারেস্ট সেল। ঠিক আছে, এই কথাটা ইউজ করবে। তাহলে এই কথাটা যখন ইউজ করবে তখন আমাকে বুঝতে হবে ক্যালকুলেশন যখন করব পারচেস বা সেলসের, তখন ইন্টারেস্টটা ক্যালকুলেশন তো আমার হবেই, এবং আমাকে যেটা করতে হবে ইন্টারেস্টটাকে লেস করে তার ভ্যালুটাকে নিতে হবে। তাহলে কাম ইন্টারেস্ট থাকলে আমাকে লেস করতে হবে, আর একটা থাকবে কি এক্স ইন্টারেস্ট, ই এক্স ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, তাহলে কাম ইন্টারেস্ট থাকলে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন এবং লেস করতে হবে, এবং এক্স ইন্টারেস্ট থাকলে আমাকে ইন্টারেস্টটা শুধু ক্যালকুলেশন করতে হবে, লেস করতে হবে না। এবার আরেকটা জিনিস পয়েন্টটাকে রিমেম্বার কর, মাথায় রাখ, সেটা হচ্ছে আমাকে যতগুলো পারচেস থাকবে, যতগুলো সেল থাকবে, এবং ইন্টারেস্টের ডেট যেগুলো থাকবে, প্রত্যেকটার ইন্টারেস্ট আমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। মানে আমাকে ধর ট্রানজেকশন দিয়েছে কোশ্চেনের মধ্যে ধর 5টা, তার মধ্যে পারচেসও আছে সেলও আছে, তাহলে ওই 5টা ট্রানজেকশনের প্রত্যেকটাতেই আমাকে কিন্তু ইন্টারেস্টের ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রানজেকশনে ইন্টারেস্টের ক্যালকুলেশন করতে হবে, এবং ইন্টারেস্টটা লেস করতে, হ্যালো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, এবং সেই ইন্টারেস্টটা কিন্তু অ্যাড করব, এই লেস করব না লেস করব না, সেটা ডিপেন্ড করবে
আমাকে এই কাম ইন্টারেস্ট বা এক্স ইন্টারেস্ট লেখার উপর। স্যার ওকে, কাম ইন্টারেস্ট পারচেজ মানে পারচেজের মধ্যে ইন্টারেস্টটা প্রথম থেকে অ্যাড করা আছে ওটাকে লেস করতে হবে। ইয়েস 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 ইয়েস। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে কাম ইন্টারেস্ট থাকলে ওটা ওই অ্যামাউন্টটাকে লেস করব। ইন্টারেস্টের ক্যালকুলেশন করে নিয়ে তারপর লেস হবে। তুই লিখে রাখ কাম ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্টটা লেস করতে হবে, এইভাবে নোট করে রাখ, তাহলেই হয়ে গেল। আর কাম এক্স, ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্টটাকে লেস করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ আরেকটা পয়েন্ট করে নে, যেটা বললাম প্রত্যেকটা ট্রানজেকশনেই কিন্তু ইন্টারেস্টকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রানজেকশনকেই আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখ দিয়েছে এন্ট্রিজ টু কেস অফ এক্স ইন্টারেস্ট সেল, জার্নাল এন্ট্রিটা দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট টু ইন্টারেস্ট, এই এন্ট্রি দেওয়া আছে। তো আমরা প্র্যাকটিক্যালি স্যার বলছি যে প্রত্যেকটাই ট্রানজাকশনকেই ক্যালকুলেট করতে হবে, তাই তো স্যার? প্রত্যেকটা এন্ট্রিতেই আমাকে ক্যালকুলেশন করতে, প্রত্যেকটা পারচেস এবং সেলসের ক্ষেত্রে আমাকে হ্যাঁ, এটা ক্যালকুলেশন আমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। আমরা চলে আসলাম এখানে। স্যার হ্যাঁ স্যার বলছি যে ওই এক্স ইন্টারেস্টে শুধু ক্যালকুলেশন করলেই হবে, লেস করতে হবে না, তাই তো স্যার? ইন্টারেস্ট প্রত্যেক ক্ষেত্রেই ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এক্স থাকলে আর লেস করার ব্যাপার নেই, কিন্তু ক্যালকুলেশনটা করতেই হবে প্রত্যেকটা। ও আচ্ছা। তাহলে আমরা কি কি পয়েন্ট আমার রিমেম্বার করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাকে যখন যে কোনো প্রবলেম আমাকে যখন সলভ করতে চাইবো আমি, তখন আমাকে কিন্তু কতগুলো জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে। যে আমাকে দেখতে হবে যে কোশ্চেনটার মধ্যে আমাকে কোশ্চেনের থেকে ইনফরমেশন যেগুলো আমাকে কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ওটা কত পার্সেন্ট বন্ড বা শেয়ার আমি কিনছি, সেটা 12% না 10% না 6%। তাহলে সেই যে পার্সেন্টেজটা দেবে সেটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট পার্সেন্টেজ রেট। ওকে, তাহলে এটা আমাকে ফার্স্টে নোট। হ্যালো, ফার্স্ট স্যার ফার্স্টেরটা একবার বলুন। হ্যাঁ বলছি যে ফার্স্টে আমাকে দেখতে হবে, মিউট কর, মিউট করে রাখ, কথা বলা হয়ে গেলে মিউট করে রাখ, কারণ সাউন্ড ঢুকবে। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে ফার্স্টে আমাকে দেখতে হবে যে কত পার্সেন্ট আমাকে কোশ্চেনে বলা থাকবে যে 12% বন্ড না 6% বন্ড না 10% বন্ড কিনছে, সেটা কিন্তু আমাকে কোশ্চেনে বলা থাকবে। ওকে, তাহলে সেইটা আমাকে ইন্টারেস্ট যখন ক্যালকুলেশন করবো, ইন্টারেস্ট ক্যালকুলেশন মানে তো সেটা পার্সেন্টেজ লাগবে, সেই পার্সেন্টেজটা হচ্ছে ওই পার্সেন্টেজটা আমাকে নিতে হবে। নাম্বার টু হচ্ছে আমাকে ইন্টারেস্ট পেয়েবেলের ডেটটা দেখতে হবে এবং সেটা কোশ্চেনের ওপরে আমাকে নোট করতে হবে যে ইন্টারেস্ট কখন পেমেন্ট করছে। আমি যে ফরম্যাটটা দিয়েছি দেখবি ইন্টারেস্ট পেয়েবেল অন বলে ওটা লিখতে হবে। হয়ে গেল। এবার আমার থার্ড কাজ কি থাকবে? থার্ড কাজ থাকবে যে ট্রানজেকশনগুলো মধ্যে এই যে যত পারচেস করছে বা সেলস করছে তার জন্য আমার ব্রোকারেজ আছে কি নেই সেটা দেখে নিতে হবে। সে ব্রোকারেজটা কিন্তু কোশ্চেনের ওপরে নাও থাকতে পারে, সেটা কোশ্চেনের লাস্টে গিয়ে দিতে পারে। এবার তুই ট্রানজেকশন করা শুরু করে দিলি, পোস্টিং করা শুরু করে দিলি, লাস্টে গিয়ে দেখলি যে ব্রোকারেজই বাবা, একটাও তো ব্রোকারেজের এন্ট্রি করিনি। এই ভুলটা যেন না হয়, শুরুতেই সেই জন্য বলে দিচ্ছি। তাহলে কোশ্চেনটা ফার্স্ট টাইম আমি পুরোটা পড়ে নেবো। ব্রোকারেজ বা আদার এক্সপেন্সেসের যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা কিন্তু নিচের দিকে জেনারেলি দেওয়া থাকে। তাহলে প্রথমে আমরা ঠিক করে নেবো যে ইন্টারেস্টের রেটটা কত। নাম্বার 2 হচ্ছে ইন্টারেস্ট পেয়েবেলের ডেটটা কত, ইন্টারেস্টের পেয়েবেলের ডেটটা কত। নাম্বার 3 আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে যে কি বললাম, ব্রোকারেজটা দেখে নিতে হবে কোথায় আছে। নাম্বার 4 যেটা আমাকে করতে হবে যে পারচেস সেলগুলো যেগুলো দিয়েছে সেগুলো এক্স ইন্টারেস্টে দিয়েছে না কাম ইন্টারেস্টে দিয়েছে, এইগুলো প্রত্যেকটা জায়গাকে আমাকে নোট করতে হবে এবং আমাকে সেইটা ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশন কিন্তু প্রত্যেকটা স্টেজে করতে হবে। পারচেস হলেও তার ওয়ার্কিং হবে, সেলস হলেও তার ওয়ার্কিং হবে। তাহলে পারচেসেরও যদি ওয়ার্কিং হয়, সেলেরও যদি ওয়ার্কিং হয়, সেলের সাথে কিন্তু একটা অ্যাডিশনাল ওয়ার্কিং আমাকে করতে হবে। কি ওয়ার্কিং করতে হবে? এই সেলসটা করে আমার প্রফিট হলো না লস হলো। কারণ আমরা যদি ওই এক্সাম্পলটাতে ফিরে যাই, আমি ফ্ল্যাটটা 50 লাখে বিক্রি করলাম,
মানে বিক্রি করার পর আমার হাতে আসলো 49 lakhs, কিন্তু ওই ফ্ল্যাটটা তো আমি কোনো না কোনো সময় কিনেছিলাম। তাহলে সেই ফ্ল্যাটটা আমি কত টাকায় কিনেছিলাম? আমি সেই ফ্ল্যাটটা ধরে নিলাম 20 lakhs-এ কিনেছিলাম। 20 lakhs 40,000, নট 20 lakhs। তাহলে এবার এই 49 lakhs মাইনাস 20 lakh 40,000 করলে যে অ্যামাউন্টটা আসবে, সেই অ্যামাউন্টটা কিন্তু আমার হবে হচ্ছে আমার প্রফিট, বা আমার লসও হতে পারে। আমি যদি 20 lakhs এর নিচে বিক্রি করতাম আমার লস হবে। তাহলে যখন সেল করব তখন কিন্তু এক্সট্রা একটা ওয়ার্কিং আমাকে করতে হবে, সেটা প্রফিট হয়েছে না লস হয়েছে সেলটা করে সেটা করতে হবে, যেটা পারচেসের ক্ষেত্রে করতে হবে না। পারচেসের ক্ষেত্রে কোনো প্রফিট লসের ব্যাপার থাকে না, পারচেস যেটা হচ্ছে সেটাই কস্টে থাকে। ওকে, তাহলে এই পয়েন্টগুলোকে আমাকে হ্যাঁ স্যার বলছি যে এই যে সেল আর প্রফিট, সেল হলে তো লস, আর স্যার প্রফিট আর লস হয়, স্যার এটা 5th পয়েন্টে লিখবো তো? হ্যাঁ, 5 নম্বরে 6 নম্বরে যে কোনো আচ্ছা, জায়গায় লিখলেই হবে। আমি অঙ্ক ঠিক করিয়ে আছে। দেবো কোনো নেক্সট ক্লাসে। আজকে মোটামুটি আমার মনে হয় ক্লাস শেষের দিকে চলে এসেছে টাইম। তো আমি একটু অ্যাটেন্ডেন্সটাকে আমি একটু তুলে নিচ্ছি। অ্যাটেন্ডেন্সটাকে একটুখানি তুলে নিই, তারপর আমি আসছি। একটা মিনিট। জাস্ট এ মিনিট। অ্যাটেন্ডেন্সটাকে তুলে নিই। এইখানে কিন্তু অটো অ্যাটেন্ডেন্স একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা তোদেরকে বলা হয়েছিল। কারণ এখানে কিন্তু অটো অ্যাটেন্ডেন্স সিস্টেম করা আছে, কারণ এটা কলেজের সিস্টেম প্রোফাইল থেকে কিন্তু লিঙ্ক পাঠানো হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো রেগুলারলি করবে, প্রত্যেকে ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে অবশ্যই করবে, তাহলে কিন্তু সে অ্যাটেন্ডেন্স পাবে না, কোনোভাবেই তার অ্যাটেন্ডেন্স দেওয়া সম্ভব না কারোর পক্ষে। এটা তারা অ্যাটেন্ডেন্সটা তুলে নিয়ে আমি এখান থেকে আলাদা করে আমি অ্যাটেন্ডেন্স লিস্টটা পাঠাতে হবে তো। ওকে, আচ্ছা, চ্যাটের মধ্যে কেউ বলেছে নাকি দেখি স্যার আপনি ভয়েস ক্লিয়ার হচ্ছে না স্যার। পরে হয়ে গেছিল। আচ্ছা, আমাদের মোটামুটি ক্লাস শেষ। এবার তোরা আহ, আস্তে আস্তে বেরোতে পারছিস। ওকে, আমি দেখি আরো কিছু, আমাদের তো কালকেই ক্লাস আছে, কালকে এটা নিয়ে আবার বসবো আমরা। এটাতে ইনভেস্টমেন্টের ক্লাস হবে কালকে। কালকে থেকে একটু প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ওকে। ওকে, চলো। থ্যাংক ইউ। Bye bye, sir. হ্যাঁ, বাই 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 স্যার। বাই বাই বাই। বাই স্যার। Thank you, sir.